আমাদের আজকের গল্পটির নাম সংকেত। লেখক ডক্টর নিহার রঞ্জন গুপ্ত। গল্পটি শুনুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিরিটি টেবিলটার উপর পায়ের উপর পা তুলে রেখে মৃদু মৃদু নাচাচ্ছিল। আমি সেদিনকার দৈনিক রাজপত্রার পাতা উল্টাচ্ছিলাম। হঠাৎ এক সময় কিরিটির কণ্ঠস্বরে চোখ তুলে তাকালাম। কিরিটি বলছিল, পাজল কাকে বলে জানিস সুব্রত? কাকে বলে? প্রশ্ন করলাম স্মিত হাস্যে। পাজল অর্থাৎ যা চিন্তা শক্তি ঘূর্ণিবার্তা রচনা করে। কিছুদিন হলো রাত্রে শৈলেশদের ওখানে আজকাল ব্রিজ খেলতে যাই। শৈলেশ? ও, আমাদের নতুন ব্যারিস্টার সাহেব। হ্যাঁ, আগামীকালের উদীয়মান ব্যারিস্টার শৈলেশ বোস, মিস্টার বাসু বারাট ল। তোরা জানিস না, ব্রিজ খেলায় ভারী ওস্তাদ একজন। 15-20 দিন খেলে দেখলাম আমাদের বিপক্ষে প্রতি রাত্রেই প্রায় 4-5টা করে রাবার করেছে। অদ্ভুত ক্যালকুলেশন। মনে হয় এক শিট খেলবার পরেই বাকি 3 তাসের হাত উদানে জেনে নিচ্ছে। আজও রাত্রে শৈলেশের ওখানে ব্রিজ খেলা নেমন্তন্ন আছে। কিছুদিন ধরে আমিও ব্রিজ খেলা শুরু করেছি, কিরিটি সে কথা জানে। বোধহয় ও সেই জন্যেই কথাটা বললে। কিন্তু একটু আগের পাজল কথাটার সঙ্গে ওর কথার শেষাংশের সম্পর্কটা যে কী ঠিক বুঝে উঠতে পারলাম না। জানি ওকে ভালো রকমই, নিজে থেকে কিছু না বললে জিজ্ঞাসাবাদ করে কোনো কিছুই জানা যাবে না। বলবে তো নাই, বিরক্ত হবে। হঠাৎ এমন সময় আবার কিরিটি নিজে থেকেই বলে ওঠে, সেটাই হয়েছে আমার কয়েকদিন থেকে বর্তমান পাজল। আমি শৈলেশকে কলেজ থেকে জানি। অঙ্কে মাথা ছিল না বলে আর্টস নিয়েছিল। তাছাড়া বুদ্ধির ব্যাপারে চিরদিন একটু ভোঁতাই দেখেছি। হঠাৎ সেই শৈলেশ বিলেত ঘুরে কয়েকটা ডিনার দিয়ে বাপের পয়সায় ব্যারিস্টারি ছাপ নিয়ে সে বুদ্ধিমান বনে গেল। হাউজ দ্যাট? বিলেত দেশটা কি তাহলে সত্যিই মাটির নয়? অঙ্কে মাথা ছিল না বলে যে ব্রিজ খেলতে মাথা খেলবে না, তাই বা তোর কেমন যুক্তি কিরিটি? না, ভালো ব্রিজ খেলতে গেলে কেবল প্র্যাকটিসই নয়, অঙ্কশাস্ত্র জানা দরকার। বুদ্ধি, বিবেচনা ও বিচার শক্তি না থাকলে ভালো ব্রিজ খেলা চলে না। শৈলেশের কোনোটাই নেই, অবশ্য যদি আমার নিজস্ব বিশ্লেষণ ঠিক হয়ে থাকে। অ্যান্ড দ্যাট ইজ দ্য পাজল। ধাঁধা বলতে বলতে হঠাৎ কথার মোড় ঘুরিয়ে বলে, তুইও তো ব্রিজ খেলা বর্তমানে শুনি অনেস্টলি হাত পাকাচ্ছিস। চল না, যাবি শৈলেশ এখানে আজ রাতে খেলতে? তোকে পেয়েও নিশ্চয়ই খুশি হবে। শেষ কোনো কাজকর্ম নেই হাতে। বললাম, বেশ তো। গাড়ি চালাতে চালাতে একসময় কিরিটি বললে, একটা কথা তোকে তখন বলা হয়নি। শৈলেশের ওখানে যে ব্রিজ খেলা হয় সেটা কিন্তু নট এ গেম ফর দ্য গেম সেক, মানে ঠিক নিরামিষ নয়, এবং 2-10 টাকার খেলাও নয়। এক একটা রাবার মানে 500 টাকা। বলিস কি? তাহলে বল জুয়ো খেলা। স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালাতে চালাতে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ কিরিটি মৃদুস্বরে বলে, তা একরকম জুয়ো খেলায় বটে। যদি সে জুয়ো ব্যাপারটাই সম্পূর্ণ আপেক্ষিক। আপেক্ষিক? তা নয় তো কি, জীবনে বেঁচে থাকার চেষ্টা মাত্রই তো জুয়ো খেলা। জুয়ো কে না খেলছে বল? কিরিটি আজকের কথা শুনে বিস্ময় একেবারে থ হয়ে গেলাম। কিরিটির মুখে কোনোদিন এমন কথা শুনবো স্বপ্নেরও অগোচর। কারণ ওর সঙ্গে প্রথম আলাপের দিন থেকে একটা জিনিস বরাবর লক্ষ্য করেছি, চরিত্রের দিক দিয়ে কিরিটির একটা লৌহ কঠিন নীতি আছে, যা একেবারে দুর্ভেদ্য বললেও চলে। নীতির কোনো বিকার নেই, তবে মানসিক একটা অসাধারণ সততা আছে, একটা চারিত্রিক নিষ্ঠা। বস্তুত যার জন্য ওকে চিরদিন আমি মনে মনে শ্রদ্ধা করেছি, আন্তরিক ভালোবেসেছি। সেই কিরিটি। যখনকার কথা বলছি, বালিগঞ্জ অঞ্চলে অভিজাত সম্প্রদায়ের সুরম্য অট্টালিকার চাপে ওদিকটা তখন তেমন ঘিঞ্জি হয়ে ওঠেনি। ইতস্ত বিক্ষিপ্ত কয়েকখানা বাড়ি, বেশিরভাগই তখন পোড়ো জমি, ধানের ক্ষেত। লেক তখনও মানুষের কল্পনার বাইরে। শৈলেশের বাবা রাধামোহন বাবু কলকাতার হয়ে একজন বিখ্যাত ব্যবহারজীবী ছিলেন। জীবনে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। একমাত্র ছেলে শৈলেশ। ইচ্ছা ছিল ছেলেকে বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করিয়ে এনে হাইকোর্টে তার পসারটা জমিয়ে দিয়ে যাবেন। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর। ছেলেকে বিলেত পাঠিয়ে বালিগঞ্জের দিকে জমি কিনে বাড়ি শুরু করলেন। দেখতে দেখতে 4-4টে বছর কেটে গেল। শৈলেশ ব্যারিস্টারি পাশ করে তখন কন্টিনেন্ট ট্যুর করে বেড়াচ্ছে। এদিকে শৈলেশের বিলেত যাবার বছরখানেক পরে শৈলেশের বাবা আকস্মিকভাবে একদিন হাইকোর্টের মধ্যেই পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। পুত্র স্নেহে অন্ধ পিতা দূর প্রবাসী পুত্রকে দুঃসংবাদ দিয়ে ব্যস্ত করতে চাইলেন না। শৈলেশের বয়স যখন মাত্র 12 বছর, তখনই তার মাতৃবিয়োগ হয়েছিল। রুগ্ন অসুস্থ শৈলেশের বাবা। বাড়িতে অনেক দাসদাসী আছে বটে, কিন্তু সত্যিকার আপনজন কেউ ছিল না। দূর সম্পর্কীয় আত্মীয় স্বজনের দল এসে শৈলেশের বাবার চারপাশে ভিড় করে দাঁড়ালো। ক্রমে নতুন বাড়ি নির্মাণ শেষ হলো। আত্মীয়র দল রুগ্ন শয্যাশায়ী শৈলেশের বাবাকে নিয়ে নতুন বাড়িতে উঠে এলো। দীর্ঘকাল শয্যাশায়ী থেকেও কোনো ত্রুটি রাখেননি ভদ্রলোক। আগের মতোই সব চলতে থাকে।
দীর্ঘ 4 বছর পরে শৈলেশ যেদিন বোম্বেতে এসে জাহাজ থেকে নামল, সেই দিনই দীর্ঘ অদর্শনে তীব্র ক্ষুধা বুকে নিয়ে শৈলেশের বাবার শেষ নিঃশ্বাস বায়ুস্তরে মিলিয়ে গেল। তারপর লোকে দেখলেও জানলে সদ্য বিলাত প্রত্যাগত নব্য ব্যারিস্টার মিস্টার শৈলেশ বসু প্র্যাকটিস শুরু করেছেন হাইকোর্টে, এবং সেই সঙ্গে অন্দর থেকে রুমে 1-2 করে আত্মীয়র দল অগস্ত যাত্রা করতে লাগলো নিঃশব্দে। অকৃপণভাবেই খরচ করে অতি আধুনিক কেতায় তৈরি হয়েছে জাহ্নবী ভবন। বাড়ির জাঁকজমক শৈলেশের চালচলন দেখে বহু লোকেরই ঈর্ষার উদ্রেক যে হয়, এই কথা সকলেই জানে, যার ফলে 5 মুখে প্রকাশ্যেই শৈলেশের ধনদৌলতে আলোচনা হতো। ঘাগি উকিল ছিল শৈলেশের বাবা, বহু টাকা রেখে গেছেন অগুন্তি, তা না হলে এখনও এমন চালচলন বজায় রাখে কী করে? ব্যারিস্টার করে একটি কপর্দক আজ বছর 2 শৈলেশ যে রোজগার করেনি তা সবাই জানে। শৈলেশ কিন্তু বেপরোয়া। বিলেত থেকে শৈলেশ আর কিছু শিখে আসুক না আসুক, ব্রিজ খেলায় সে যে একজন মস্ত বড় ওস্তাদ হয়ে এসছে, এই কথাটা কিন্তু অল্প দিনের মধ্যে কেমন রাষ্ট্র হয়ে গেল বিশিষ্ট একটি মহলে। নিত্য নিয়মিত শৈলেশের বাড়িতে রাতের পর রাত ব্রিজের আসর বসতে থাকলো মহাসমারোহে, এবং সে আসরে অনেকেই হানা দিতে শুরু করলে। এবার সে আসরে যারা যাতায়াত করত সমাজের, তারা অত্যন্ত ধনী সম্প্রদায়। শৈলেশ লোকটা দেখতে অত্যন্ত সুপুরুষ, কথায় বার্তায় চালচলনে বিশেষ কেতাদুরস্ত, আচার ব্যাপারে আমি বললেও চলে, আলাপ জমাতেও সদ্বিতীয়। শীঘ্রই সে বিশেষ একটি আধুনিক সমাজে একটি বিশেষ স্থান করে নিল। ব্রিজ খেলা আসরটি কিন্তু আসলে ছিল প্রকাশ্যেই পুরোপুরি একটি জো খেলা আসর, এবং যারা আসতো সকলে তা জেনেই আসতো। শয়ে শয়ে হাজারে হাজারে প্রতি রাত্রে ভোজবাজির মতো ডানা মেলে উড়ে চলেছে এক পক্ষের থেকে অন্য পক্ষে। একান থেকে ওখান হতে অকস্মাৎ কিরিটির কানেও কোনো একটি জুয়ার আড্ডায় প্রায় ঋত সর্বস্ব এক বন্ধুর দ্বারা এলো, এবং সেই বন্ধুর প্ররোচনাতে হঠাৎ একদিন সে গিয়ে ব্যাপারটা দেখবার জন্যে স্বেচ্ছায় আড্ডায় হাজির হল। সল্লাসে শৈলেশ কিরিটিকে আহ্বান জানালো ব্রিজের আসরে। 2-4 দিন আসরে নিয়মিত হাজিরা দিয়ে একটা জিনিস কিরিটি আবিষ্কার করলো, খেলাটা প্রায় প্রতি রাত্রে একদিকেই গতি নয়। যে পক্ষেই শৈলেশ থাকে অনিবার্যভাবে সেই পক্ষেরই জিত হয়। সংক্ষেপে কিরিটি গাড়ির মধ্যে ব্রিজের আসরের ইতিহাসটা আমাকে শুনিয়ে বললে, বাকি ঘটনা এবার তুই চোখ মেলে দেখে নিবি ও মনে মনে পর্যবেক্ষণ করবি। এই যে আমরা এসে গেছি। বলতে বলতে একটা গেটওয়ালা বাড়ির মধ্যে আমরা প্রবেশ করলাম। সামনেই প্রকাণ্ড ঘোরানো পোর্টিকো, একপাশে টেনিস লন। পোর্টিকো নিচে তখন খান 7-8 নানা আকারের দামি দামি গাড়ি দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে কিরিটিকে অনুসরণ করলাম। প্রশস্ত হলঘর, একেবারে দোতলায় উঠবার সিঁড়ি, সমস্ত বাড়িটা যেন কবরখানার মতো স্তব্ধ। হঠাৎ গাটা কেমন ছমছম করে উঠল। প্রশস্ত হলঘর কাউচ, সোফা ও সেটিতে সুসজ্জিত, মেঝেতে পুরো কার্পেট বিছানো, সিলিং থেকে ঝুলন্ত একটি মাত্র ডিম্বাকৃতি বাতি হতে যে আলো বিচ্ছুরিত হচ্ছিল, অত বড় হলঘরটি আলোকিত করতে মোটেও সেটা পর্যাপ্ত নয়। সমগ্র ঘরখানা জুড়ে আলো ছায়া যেন একটা লুকোচুরি চলছে। নিঃশব্দে আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। স্বল্পালোকিত একটা দীর্ঘ টানা বারান্দা একবার শেষ প্রান্তে পৌঁছতে বহু লোকের মিলিত কণ্ঠে অস্পষ্ট একটা মৃদু গুঞ্জনধ্বনি কানে এসে প্রবেশ করল। সামনে একটি ঘরের দরজা, ঝুলন্ত পর্দা অন্তরাল থেকে মৃদু চাপার আলোর একটা ইশারা বাইরে টানা বারান্দায় এসে যেন অনধিকার প্রবেশ করেছে। প্রথমে কিরিটি ও পশ্চাতে আমি পর্দা সরিয়ে নির্দিষ্ট কক্ষ মধ্যে গিয়ে প্রবেশ করলাম। গুড ইভিনিং এভরিবডি, কিরিটির মৃদু সংযত কণ্ঠস্বর। ঘরের মধ্যে উপস্থিত সকলের দৃষ্টি আমাদের উপর এসে পড়ল। পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু সুব্রত রায় মিলিয়ে দেয়। পরিচয় পালা সাঙ্গ হলো একে একে, এবং পরিচয় বুঝলাম এখানে যারা উপস্থিত সকলে অর্থসম্পন্ন উচ্চস্তরের বাসিন্দা। প্রথমেই পরিচয় হলো রামগড়ের কুমার বাহাদুর হরিরামের সঙ্গে। বছর 5 আগে বাপের মৃত্যুর পর তিনি এখন স্টেটের সর্বেসর্বা। দ্বিতীয়, নিমটের জমিদার সুখেন্দু রানা। তৃতীয়, বিখ্যাত জুয়েলার গর্জনওয়ালা শেঠ। চতুর্থ, মিরপুর স্টেটের সেক্রেটারি ও সর্বময় কর্তা ধনপতি ঘোষাল। এরা ছাড়া বাকি সব কেউ বিখ্যাত অ্যাডভোকেটের পুত্র, কেউ বিজনেসম্যান, কেউ ব্রোকার ইত্যাদি। সকলেরই হাতে কফির পাত্র, ঘরের একপাশে একটা টেবিলে বুফে সাজানো, নানা প্রকারের দেশি বিলাতি খানা সুসজ্জিত। কেউ কেউ খাচ্ছে না কফি পানের সঙ্গে সঙ্গে। আলাপ আরও কিছুক্ষণ চলল, তারপর সকলে বলে উঠল, এবার ব্রিজ খেলার ঘরে। এই একটা অ্যান্টি রুম বললেও চলে, নাতি প্রশস্ত। ঘরের মাঝখানে একটি সুদৃশ্য চকচকে চৌকো টেবিল, টেবিলের উপর সবুজ বনাত, তার উপর পাতা একটি পুরো গ্লাস। টেবিলের চারপাশে 8খানা সবুজ রঙের চামড়ার গদি মোড়া উজ্জ্বল পালিশ করা চেয়ার। মাথার উপর সিলিং থেকে ডিম্বাকৃতি সবুজ ছেড়ে ঢাকা একটি অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক আলো ঝুলছে। আলোর ডুমটি এমনভাবে লাগানো যাতে করে কেবলমাত্র টেবিলের উপরে আলো পড়ছে। বাকি ঘরটিতে একটা আবছা আলো আঁধারি। সমস্ত ঘরখানা জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা। প্রথমে আজকের খেলা পার্টনার করা নিয়ে একটু বাগবিতণ্ডা হলো, তারপর সেটা সমাধান হয়ে গেল। কিরিটি ও রামগড়ের কুমার বাহাদুর এক পক্ষে, অন্য পক্ষে নিমতের জমিদার ও শৈলেশ, বাকি সব দর্শক। খেলা শুরু হলো।
কতক্ষণ খেলা হয়েছে খেয়াল নেই। টেবিলের ঠিক মধ্যস্থলে দুটি রৌপ্য নির্মিত প্লেট ইতিমধ্যে একসময় রাখা হয়েছিল, তার একটা শূন্য, অন্যটা নোটের স্তূপ জমা হয়ে রয়েছে। আমি গভীর মনোযোগের সঙ্গে খেলার গতি পর্যবেক্ষণ করছিলাম। সত্যি কিরিটির কথাই ঠিক, জিত হচ্ছে বারবার শৈলেশের দলেরই, এবং আরও আশ্চর্য লাগছিল প্রতিবারেই শৈলেশের পক্ষে হাতের তাসই যেন ভালো পড়েছে। কেমন করে এটা সম্ভব? অথচ তাস তো প্রতিবার সাফরিং চলেছে বেশ ভালো করেই। একই রহস্য। সে রাত্রির মতো খেলা প্রায় শেষ হয়ে এসছে। কিরিটির মুখের দিকে চেয়ে মনে হলো সে বিশেষ কোনো কারণে যেন হঠাৎ উৎফুল্ল হয়ে উঠেছে। সমস্ত মুখে একটা চাপা আনন্দের জ্যোতি। কিরিটির ওই ধরনের আনন্দোচ্ছ্বাসের সঙ্গে আমি পরিচিত। কোনো কঠিন সূত্রের মীমাংসায় সে পৌঁছেছে। যাই হোক, একটু পরেই সে রাত্রির মতো খেলা সাঙ্গ হলো। আজ কিরিটির ও তার পার্টনারের হার প্রায় 1500 টাকা করে হবে, কিন্তু মনে হলো কিরিটি তাতে তিল মাত্র দুঃখবোধ যেন নেই। রাত্রি প্রায় 1:30। আজ আর তোর বাসায় ফিরে গিয়ে কাজ নেই সুব্রত, চল আমার রাতটা আমার ওখানেই থাকবে। গাড়ি চালাতে চালাতে কিরিটি আমাকে বললে। বুঝলাম কোনো কিছু সে আমার সঙ্গে আলোচনা করতে চায়। তার প্রস্তাবে সম্মত হলাম। সমগ্র শরীর স্নায়ুতে স্নায়ুতে কেমন যেন একটা ক্লিষ্ট অবসাদ বোধ করছিলাম। বোধহয় অনেকক্ষণ জেগে আছি, তাই অবসন্নতা। একটা লম্বা ঘুম দিতে পারলে বোধহয় শরীরের অবসন্নতা যেত। নির্দিষ্ট শয্যায় এসে শুতেই দু চোখের পাতা অসহ্য ঘুমে যেন জড়িয়ে এলো। শেষবারের মতো একবার চোখ চেয়ে দেখলাম কিরিটি নিঃশব্দে দুটি হাত পিছনের দিকে আবদ্ধ করে ঘরের মধ্যে পায়চারি করছে। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। ঘুম যখন ভাঙলো তখনও কিছুটা অবশিষ্ট আছে রাত্রি। খোলা জানলা পথে চোখে পড়ল রাত্রি শেষে ধূসর আকাশের এক টুকরো। ঘরের মধ্যে তখনও আলো জ্বলছে, এবং ঠিক আলোর সামনে টেবিলের উপর কি একটা বস্তু যেন কিরিটি ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে গভীর মনোযোগের সঙ্গে পরীক্ষা করছে। ব্যাপার কি কিরিটি, ঘুমোতে যাসনি তুই? কী রে, ঘুম হলো? সামান্য একটু সলিউবল বারবিটন খেয়ে ঘুমিয়ে পড়লি? সলিউবল বারবিটন? হ্যাঁ, এক প্রকার ঘুমের ওষুধ। ফার্মাকোলজিতে বলে হোয়াইট ক্রিস্টালাইন পাউডার, ওডারলেস, টেস্ট বিটার, সলিউবল ইন ওয়াটার। বাকিটা বুঝতে আর কষ্ট হবে না নিশ্চয়ই। চুকিতে আমার সংক্ষুব্ধ চিন্তা জালের উপর যেন একটা আলো ঝাপটা এসে বলল। পর অনেক কথাই মনের মধ্যে খেলে গেল। হ্যাঁ, বলে কি? তবে কি তুই বলতে চাস? কিটি আমার বক্তব্যকে শেষ করতে না দিয়ে বলে, এক্স্যাক্টলি সো। মাথার মধ্যে সমস্ত কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে, সব কিছু কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। শয্যা ছেড়ে কিরিটির পাশে এসে দাঁড়ালাম। কিরিটি ততক্ষণে আবার তার হাতের বস্তুটি নিয়ে মনোযোগী হয়ে পড়েছে। চেয়ে দেখি কিরিটি ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে পরীক্ষা করছে একটা তাস। কি দেখছিস অমন করে তাসটার মধ্যে রে? মুখ না তুলে মৃদু হেসে কিরিটি জবাব দেয়, গোলাম টিক্কা রাজা ও বিবি, দেখি যে জানিলে শুধু নহে ছবি, 1 2 3 4 পাঞ্জা ছক্কা, 8 9 10, দিলে একবার ফাক্কা। বুঝলাম। তারপর চৌর্যবৃত্তিতে যে আমার হাত ছাপাই বেশ, এই তাসটাই তার প্রমাণ। বলতে বলতে তাসটা দেখে মৃদু হেসে বলে, এই তাসটা গত রাতে খেলার টেবিল থেকে চুরি করে এনেছি। হঠাৎ? কারণ এই তাসটি ভালো করে পরীক্ষা করলেই সকল রহস্য পরিষ্কার হয়ে যাবে, মূল সংকেতটি চোখে পড়বে। তাসটা কিরিটির হাত থেকে নিয়ে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখলাম, কিন্তু কিছুই রহস্যজনক তাসটার মধ্যে চোখে পড়লো না। পেলি না কিছু? না। এই যে ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে আরেকবার দেখ। আবার দেখলাম কিরিটি নির্দেশ মতো ম্যাগনিফাইং গ্লাসটার সাহায্যে। তবু কিন্তু তাসটার মধ্যে তেমন বিশেষ কিছু দর্শনীয় খুঁজে পেলাম না। বললাম, কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। কিরিটি এবার একটা কাগজের উপর নকশা হেঁটে বলল, ভালো করে চেয়ে দেখ। তাসের পিছনে স্টারগুলো আছে, তার উপরে ও নিচে 2টি তারা। তো স্টারের মধ্যেখানে এক সাংকেতিক অক্ষরটি আছে। আর তাস খেলবার সময় লক্ষ্য করে দেখিস প্রত্যেকটি তাসেই ওই রকম বিভিন্ন সাংকেতিক অক্ষর বসানো আছে। এর পরের ভিডিওতে এই গল্পের শেষাংশটি শুনবেন।